নমস্কার, আমি পঙ্কজ বিশ্বাস এবং আপনারা দেখছেন পলিটিক্যাল ডেইলি। বিজেপি কি এই কমিটি নিয়ে নির্বাচনে ভালোভাবে ঝাঁপাতে পারবে? বিজেপি কি এই কমিটি নিয়ে ক্ষমতায় আসতে পারবে? কমিটি কেমন হলো? বিজেপির রাজ্যের যে কমিটি কেমন হলো? তৃণমূলের তরফ থেকে এতদিন আমরা কটাক্ষ শুনতাম যে বিজেপি সরকারে আসতে চাইছে, তারা তো নিজেদের সভাপতিই নির্বাচন করতে পারছেন না। উত্তর এসেছে, রাজ্যের ক্ষেত্রে শ্রমিক ভট্টাচার্য সভাপতি হয়েছেন, কেন্দ্রীয়ভাবে নীতিন নবীন সভাপতি হয়েছেন। এখন তৃণমূল কংগ্রেস বলছিল কিছুদিন আগে পর্যন্ত, বলা ভালো আজকের দিনের আগে পর্যন্ত, যে বিজেপির কমিটি কোথায়, কাদের নিয়ে তৃণমূলের সঙ্গে লড়বে বিজেপি। বিজেপি কিন্তু একদম চোখ রেখে তৃণমূলকে উত্তর দিয়ে দিয়েছে, যেই দেখো আমাদের কমিটি। এবার কমিটি কেমন হয়েছে আপনারা বিচার করবেন, কমেন্ট বক্সে জানাবেন। কিন্তু আমি বলি, আমার তো বেশ ভালোই লেগেছে। বিজেপির যে সমস্ত নেতাদের, এত নেতা, তাদের প্রত্যেককে তো জায়গা দিতে হবে কোথাও না কোথাও, সেই চেষ্টা করা হয়েছে এই কমিটির মাধ্যমে। তাও বহু নেতা, আমি বলি বহু নেতা এখনো বাইরে রয়েছেন। আমি ব্যক্তিগতভাবে মনে করি যাদের কমিটিতে আসা উচিত ছিল, কিন্তু সিদ্ধান্ত হবে বিজেপির। এবং শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে আজকে আমার কথা হয়েছে, তিনি স্পষ্টভাবে বলেছেন যে যারা বাইরে রয়ে গেছেন তাদের কোনো না কোনোভাবে অন্যভাবে তাদের কাজে লাগানো হবে। এখনো বহু পদ ফাঁকা রয়েছে, কিন্তু বিজেপির পদ দিয়ে তো আর নির্বাচন হবে না। নির্বাচনের জন্য প্রত্যেককে নিজের এলাকায় দাঁতে দাঁত চেপে লড়াই করতে হবে, পদের লোভ করলে হবে না। এসব তো তাত্ত্বিক কচকচানি, কিন্তু এই কমিটি নিয়ে কি বিজেপি জিততে পারবে? তার আগে বুঝতে হবে তৃণমূলের কটাক্ষের কারণ। তৃণমূলে তো একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট, কিন্তু বিজেপি হচ্ছে একটা সাংগঠনিক দল, সবাইকে নিয়ে চলতে হয়। বিজেপির মধ্যে বহমানতা আছে। এক পদ চিরদিন কারো থাকে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো কেউ চিরকালীন সুপ্রিমো, দলের সেরা নেত্রী, সবচেয়ে উঁচু পদে, আবার তার প্রিয়পাত্র ভাইপো চিরকাল দলের ভালো পোস্টে থাকবেন। বিজেপির ক্ষেত্রে তো এমনটা হয় না। খানিকটা সিপিএমের মতো বা বামেদের মতো তাদের সাংগঠনিক নির্বাচন চলতে থাকে। এসব বিজেপির বহমানতা, কেউ আসবে কেউ যাবে, কিন্তু কর্মীরা চিরকাল দলের জন্য কাজ করে যায়। কিন্তু সিপিএমের থেকে পার্থক্যটা কোথায়? সিপিএমেও বহু পদ আছে, চিরকাল তারা পদ আঁকড়ে ধরে বসে থাকে, দীর্ঘদিন পদ কাছে থাকে। দেহত্যাগের আগে অনেকেই পদত্যাগ করেননি, আগামী দিনেও করবেন না। কিন্তু বিজেপির ক্ষেত্রে তা নয়। নির্দিষ্ট সময় পরপর 3 বছর, কখনো 5 বছর পদ পাল্টাতে থাকে। কেউ কেউ 11 বছর কোনো কোনো পদে ছিলেন, অনেকেই থাকেন, কিন্তু এক না এক সময় পদ চলে যায়। এ তো গেল বিজেপির তাত্ত্বিক কচকচানি। কিন্তু এই কমিটিটা কেমন হয়েছে, কমিটিতে কে কে আছেন? কমিটিটা, আপনারা জানেন যে বিজেপিতে জেনারেল সেক্রেটারির পদ হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। তার আগে সবচেয়ে বলা ভালো, একজন ব্যক্তিকে নিয়ে একটু বিতর্ক ছিল। নাম আমি নিচ্ছি না, অনেকে বুঝে যেতেই পারেন। আমাদের মতোই একদিন তিনি, আমার থেকেও ভালো অবশ্যই, সাংবাদিক ছিলেন। এখন তাকে নিয়ে অনেক বিতর্কও হচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে ব্যক্তি আক্রমণ করেছেন দিন কয়েক আগে, বলেছেন তার নাকি অথাহ সম্পত্তি। অবশ্য অভিষেক বন্দ্যোপাধ্যায় তার সম্পত্তির খতিয়ান দিতে পারেননি। আমি কাউকে ডিফেন্ড করছি না, কিন্তু অভিষেক বাবুর যদি তথ্য সঠিক হতো বা যদি তার কাছে তথ্য থাকে, দেওয়া উচিত ছিল বলে আমরা মনে করি। তার গুরুত্ব কমেছে। বিজেপিতে জেনারেল সেক্রেটারি পদ খুব গুরুত্বপূর্ণ, সেখানে জ্যোতির্ময় সিং মাহাতো এসেছেন, লকেট চ্যাটার্জি এসেছেন, সৌমিত্র খান দীর্ঘদিন ধরে বিজেপিটা করছেন, বারংবার জিতে নিজের ক্ষমতা প্রমাণ করেছেন। 24-এর এই তৃণমূলের ভরা বাজারে দাঁতে দাঁত কামড়ে রেখে জিততে সক্ষম হয়েছেন। সৌমিত্র খাঁয়ের পদোন্নতি হয়েছে, এটা খুব দরকার ছিল। সৌমিত্র দার সঙ্গে আমার দীর্ঘদিনের ব্যক্তিগত আলাপচারিতা সম্পর্ক, তাকে ধন্যবাদ জানাচ্ছি বা কনগ্র্যাচুলেট করছি আজকের দিনে তাকে। এছাড়াও জিএস হয়েছেন বাপি গোস্বামী, মহিলা আরেকজন হয়েছেন শশী অগ্নিহোত্রী। তিনিও বাম ঘরানার রাজনীতি থেকে উঠে এসেছেন। ফরওয়ার্ড ব্লকের সঙ্গে তার একসময় যোগাযোগ ছিল, পরবর্তীকালে এসছেন। এছাড়াও সেক্রেটারি পদে আছেন শঙ্কর ঘোষ, দীপাঞ্জন গুহ, তাকে নিয়ে অনেক বিতর্ক ছিল, কিন্তু বিতর্ক কাটিয়ে উঠে তিনি সেক্রেটারি থেকে গেছেন। সোনালী মুর্মু আছেন, মনোজ পাণ্ডে আছেন, অম্লান ভাদুরী, মহাদেব সরকার, শাখারব সরকার, সেন্টু সেনাপতি, সর্বরী মুখার্জি অভিনয় জগৎ থেকে আসেন, তিনিও এবার সেক্রেটারি হয়েছেন, দলে তার উন্নতি হয়েছে। মোহন শর্মা, বিভা মজুমদার, সঞ্জয় বর্মা, এরা সেক্রেটারি। এছাড়াও ভাইস প্রেসিডেন্ট হয়েছেন
প্রবাল রাহা, তনুজা চক্রবর্তী, অমিতাভ রায়, তাপস রায়, নিশীথ প্রামাণিক, মনোজ টিগ্গা, জগন্নাথ চট্টোপাধ্যায় যার কথা বলছিলাম, যাকে নিয়ে বিতর্ক ছিল, দীপক বর্মন, অগ্নিমিত্রা পল, দেবশ্রী চৌধুরী, রাজু ব্যানার্জি, সঞ্জয় সিং, শ্রমিক ভট্টাচার্য। স্বাভাবিকভাবেই এই কমিটি যথেষ্ট শক্তপোক্ত হয়েছে। বিজেপির পুরনো এবং নতুনদের মিলিয়ে মিশিয়ে একটা কমিটি হয়েছে। সোশ্যাল মিডিয়া এবং আইটিতে তেমন কোনো পরিবর্তন হয়নি। সোশ্যাল মিডিয়ার ইনচার্জ সপ্তর্ষি চৌধুরী ছিলেন, তিনি এখনও আছেন। জয় মল্লিক আইটির দায়িত্বে ছিলেন, তিনি এখনও আছেন। কমিটিতে তাদের যে কমিটি আছে অর্থাৎ কো ইনচার্জে যৎসামান্য পরিবর্তন হয়েছে। এছাড়াও চিফ স্পোক্স পারসন হিসেবে দেবজিৎ সরকার, তিনি পেশায় আইনজীবীও বটে, তিনি চিফ স্পোক্স পারসন হয়েছেন। দীর্ঘদিন ধরে দলটা করছেন, ছোটবেলা থেকে দলটা করেন, আবার তার প্রত্যাবর্তন হয়েছে। বিমল শঙ্কর নন্দ আমার প্রিয় মানুষ, তিনি মিডিয়া কনভেনার হয়েছেন, শিক্ষক মানুষ, প্রফেসর মানুষ, এবং কো কনভেনার হয়েছেন চন্দ্রশেখর বাসুতিয়া। এই হচ্ছে মোটামুটি কমিটি। আরও বিজেপির পূর্ণাঙ্গ কমিটি এখনও আসতে বাকি আছে। স্বাভাবিকভাবেই যে উত্তরটা তৃণমূল কংগ্রেস চাইছিল যে কমিটি যারা করতে পারে না তারা ক্ষমতায় কি আসবে, তাদের যোগ্য জবাব দেওয়া হয়ে গেছে বিজেপির পক্ষ থেকে। এবং কেন্দ্রেও খুব তাড়াতাড়ি কমিটি হতে চলেছে দিল্লিতে, এবং 3 বছর পর পর এটা হতেই থাকে। এটা একটা বহমানতা। দিলীপ ঘোষের আগেও কেউ ছিলেন, দিলীপ ঘোষের পরে সুকান্ত মজুমদার হয়েছেন, দিলীপ ঘোষের আগে রাহুল সিনহা ছিলেন, তার আগেও কেউ ছিলেন। পরপর বলতে গেলে লিস্টটা লম্বা হয়ে যাবে। এটা বহমানতা, ধারাবাহিকতা, এটা চলতেই থাকে। এবার ময়দানে নামার পালা। হ্যাঁ, আপনাদেরকে বলতে ভুলে গেলাম, ওই যে মহিলা যুব মোটামুটি একই আছে, শুধুমাত্র একটা উল্লেখযোগ্য পরিবর্তন হয়েছে। সেটা হচ্ছে যে বিজেপির যে সংখ্যালঘু মোর্চা রয়েছে সেখানে শ্রী আলী হোসেন, তিনি আগেও সংখ্যালঘু মোর্চার দায়িত্ব ছিলেন, তিনি দায়িত্বে এসেছেন। এসটি মোর্চাতে খগেন মুর্মু, এসসি মোর্চাতে সুজিত বিশ্বাস, ওবিসি মোর্চাতে শুভেন্দু সরকার ডাকনাম বুলা, কিষাণ মোর্চাতে রাজীব ভৌমিক, মহিলা মোর্চা ফাল্গুনী পাত্র হাতে ছিল, তিনি রিপিট হয়েছেন। যুব মোর্চা ইন্দ্রনীল খান তার হাতে ছিল, তিনি রিপিট হয়েছেন। এই হচ্ছে মোটের উপরে। অনেকে ক্ষোভ বিক্ষোভ করছেন, বিজেপি পার্টি তো আমাদের বক্তব্যের উপরে চলবে না, কিন্তু আমি আজকে শুনছিলাম অনেকেই মত প্রকাশ করেছেন মহিলা মোর্চা ঠিক হাতেই আছে, কোনো অসুবিধার কিছু নেই। কিন্তু যুব মোর্চায় ইন্দ্রনীল খান, তিনি ভদ্রলোক, নিপাট ভদ্রলোক, কিন্তু যুব মোর্চায় যে আগ্রাসন দরকার রয়েছে সেটা কিন্তু তার মাধ্যমে প্রতিফলিত হয় না, এটাই অনেকে বলাবলি করছেন এখন। কিন্তু বিজেপি পার্টি যেটা ভালো মনে হচ্ছে সেটা তারা করেছে, এবং আগামী দিনে তারা লড়াই করবে, আন্দোলন করবে এই কমিটি নিয়ে। তার সঙ্গে বিরোধী দলনেতার গোটা টিমটা তো রয়েছে। বিরোধী দলনেতা মাঠে ময়দানের রাজনীতি, লড়াই, যখন এই ভিডিও রেকর্ড করছি তখন তিনি বনগাঁয় সভা করছেন, সারা দিন ছুটে বেড়াচ্ছেন। শ্রমিক ভট্টাচার্য তার প্রশংসা করেছেন, ব্যক্তিগত আলাপচারিতাতেও প্রশংসা করেছেন, ক্যামেরার সামনে শুধু নয়, ক্যামেরার পিছনেও বটে। স্বাভাবিকভাবে একটা শক্তপোক্ত বিজেপিকে এবার ময়দানে ঝাঁপাতে দেখা যাবে, যেটা কিন্তু খুব আশাব্যঞ্জক ব্যাপার কর্মীদের জন্যও, এবং পার্টির যারা উঁচু তলায় আছেন, মাঝারি তলায় আছেন, নিচু তলায় আছেন, প্রত্যেকের জন্য এটা একটা ভালো সংকেত। এবার বিজেপি খুব শক্তপোক্তভাবে ময়দানে ঝাঁপাতে পারবে। এ তো গেল আপনারা যে কমিটি দেখছেন সেটা, কিন্তু নিচু স্তরে বিজেপির একেবারে তৃণমূল স্তরে সেখানেও খুব ভালোভাবে কাজ হচ্ছে। সেখানেও একেবারে অনেক সাংগঠনিক রদবদল হয়েছে। সে সব কিছু বলতে গেলে অনেক টাইম কাভার হয়ে যাবে। প্রত্যেক পোস্টের উপরে আরেকটা পোস্ট ক্রিয়েট করে প্রত্যেকের উপর নজরদারি, কারো উপরে কেউ যদি চায় আমি একতরফা ডিসিশন নিতে পারবো, সেটা হবে না এখন থেকে, আর হচ্ছেও না। সকলে মিলেমিশে একটা সম্মিলিত সিদ্ধান্ত নেবেন, যেটা বিজেপি পার্টির মূল মোটো হচ্ছে পার্টি উইথ ডিফারেন্স। এমনভাবে কাজ করবে, সবাই সম্মিলিতভাবে কাজ করবে, পার্টিতে কারো ওই হুইপ চলবে না, একভাবে পার্টি চলবে না, এমনটাই হচ্ছে বিষয়। এই জায়গায় দাঁড়িয়ে আজকে আমরা দেখলাম যে বিজেপি পার্টিতে যা হয়েছে, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় বেশ কয়েকটা পরপর আমরা দেখছি এক একজনকে ধরে ধরে খুব টার্গেটেড অ্যাট্যাক করছেন, বিজেপি নেতাদের ধরে ধরে। এর আগে আমরা দেখেছি তিনি জগন্নাথ চট্টোপাধ্যায়কে নিয়ে আক্রমণ করেছেন, বীরভূমে গেছিলেন সভা করতে, সেখান থেকে জগন্নাথ চট্টোপাধ্যায়ের পয়সা, সম্পত্তি, এসব নিয়ে তিনি নানান কুকথা অকথা বলেছেন, যেগুলোর প্রমাণ দেখাতে পারেননি। জগন্নাথ বাবু স্পষ্টভাবে তার ফেসবুক বার্তায়, জগন্নাথ বাবুর ফেসবুকে গেলে আপনারা সেটা দেখতে পাবেন, স্পষ্টভাবে বলেছেন যে আমার যদি সম্পত্তির, আমি কাউকে ডিফেন্ড করছি না, আবারও বলছি, কিন্তু তিনি যেটা বলেছেন
যে আমার যদি সম্পত্তির খতিয়ান আপনার কাছে থাকে সেটা দেখান। তিনি স্পষ্টভাবে বলেছেন তার কথা। জগন্নাথ চট্টোপাধ্যায়ের পর আজকে যখন এই ভিডিওটা রেকর্ড করছি তিনি চলে গেছেন বালুরঘাটে, সেখানে সুকান্ত মজুমদারকে, অবশ্য টাকা পয়সা নিয়ে আক্রমণ করতে পারেননি বটে, সুকান্ত মজুমদারকে আক্রমণ করার ভঙ্গি পাল্টে দিয়েছেন তিনি। মহারাষ্ট্রে পরিযায়ী শ্রমিকদের দুর্দশার কথা নাকি তুলে ধরতে চেয়েছেন, কিন্তু পরিযায়ী শ্রমিকদের দেখলাম যে তারা 7 মাস নাকি জেলবন্দি ছিলেন, অভিষেক ছাড়িয়ে টাড়িয়ে এনেছেন এমনটা। এবার তাদের গলায় দেখলাম কার্ড। একজন সাংসদের সাথে কথা বলতে গেলে ভিভিআইপি পাস লাগে, এটা আমার জানা ছিল না। রাজ্যের অন্যান্য সাংসদদের সঙ্গে দেখা করতে গেলে, কথা বলতে গেলে আপনাদের কোনো কার্ড ঝোলাতে হয় না, কিন্তু আমাদের ভাইপো বাবাজির সাথে কথা বলতে গেলে পুরো মুখ্যমন্ত্রীর থেকেও বড় সিকিউরিটি নিয়ে কথা বলতে হয়। সেটাও ভাইপো বাবাজি চেয়েছেন বলে আজকে দেখা হয়েছে তাদের। খুব তারা কৃতার্থ মনে করছেন নিজেদের, করারই কথা, খুব ভালো কথা। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, এই পরিযায়ী শ্রমিক যারা 7 মাস জেল খেটেছেন বলে দাবি করা হচ্ছে, তারা আদৌ তাদের বিরুদ্ধে কি কি ধারা প্রয়োগ করা হয়েছিল সেটা কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেননি। তর্কের খাতিরে যদি আমি ধরেও নিই এই কথা ঠিক যে কোনো কারণে একজনের উপরে অত্যাচার হয়েছে, সেখানে তো লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিক কাজ করে মহারাষ্ট্রে। মহারাষ্ট্রের নানাপেট অঞ্চলেই প্রায় 10,000 বাঙালি কাজ করেন। আমি তাদের সঙ্গে কয়েক মাস আগে দেখা করে কথা বলে এসেছি। বাঙালিদের মধ্যে আবারও বেশিরভাগ কিন্তু মুসলিম, তাদের মধ্যে একটা বড় সংখ্যক আবার বাংলাদেশি। অফ ক্যামেরা তারা স্বীকার করেছেন আমার সঙ্গে। এবার সেখানে কারো সাথে কাউকে গুলি ফেলা হয়েছে কিনা, কি হয়েছে আমি জানি না, কিন্তু আমার প্রশ্ন স্পষ্ট যে কেন পরিযায়ী শ্রমিকদের বাইরের রাজ্যে কাজ করতে যেতে হয়। বাঙালিকে আমরা চিনি মেধার ভিত্তিতে। বাঙালি সবসময়, আগে আমরা জানতাম হোয়াইট কলার্ড জব করে, কোনো চাকরি কোনো কাজ খারাপ নয়, সৎপথে কাজ সবই ভালো। কিন্তু শ্রমিক কারা হতেন? শ্রমিক বিহার ইউপির মানুষরা হতেন। আজ তারা আইএস আইপিএস হচ্ছেন। আজ তারা নিজেদের নতুন প্রজন্ম যারা, তারা কিন্তু শ্রমিক পেশায় খুব কম আসছেন। কেন? যে বাঙালি ইঞ্জিনিয়ার হয়, যে বাঙালি ডাক্তার হতো, যে বাঙালি রবীন্দ্রনাথ দিয়েছে, যে বাঙালি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর দিয়েছে, যে বাঙালি রামমোহন রায় দিয়েছে, আমাদের এরা রোল মডেল। আজকে বাঙালি পরিযায়ী শ্রমিক দিচ্ছে কেন? পশ্চিমবঙ্গ পরিযায়ী শ্রমিক তৈরি করছে কেন? এই প্রশ্ন আমি সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে করছি। কেন লক্ষ লক্ষ মানুষ অন্য রাজ্যে কাজ করতে যায়? কেন তারা পরিযায়ী শ্রমিক হয়? কেন তারা এই বাংলায় কাজ করে না? কেন আজকে যেসব বন্ধ? কেন আজকে ডানলপ বন্ধ? কেন 5,000-এর বেশি কোম্পানি বাংলা ছেড়ে আপনার পিসির আমলে অন্য রাজ্যে চলে গেছেন? আমি প্রশ্ন করছি 3,800 স্কুলে ছাত্রছাত্রী এবং শিক্ষক নেই কেন? কেন 8,000-এর বেশি স্কুল বন্ধ পশ্চিমবঙ্গে? কেন? কেন 5,000-এর বেশি কোম্পানি পালিয়ে গেছে বাংলা ছেড়ে বিগত 1 দশকে? আমি যেখানে বাস করি তার পাশেই রয়েছে কলকাতার সবচেয়ে প্রথম বড় কারখানা যেসব, যেখানে একটা সময় 10,000-এর বেশি মানুষ কাজ করতেন, যাকে ঘিরে দমদমের অর্থনীতি তৈরি হয়েছিল। দমদম এই শহরটা গড়ে উঠেছিল যেসবের জন্য। তার আগে দমদমে একটা ক্যান্টনমেন্ট ছিল, সেনা ছাউনি ছিল, এখানে ব্রিটিশরা বিভিন্ন ধরনের সেনার প্র্যাকটিস করতেন। কিন্তু এখানে জনবসতি যেটা গড়ে উঠেছে সেটা কিন্তু যেসব কেন্দ্রিক, গোরাবাজার যেসব কেন্দ্রিক। আজকে সেই যেসবে তালা বন্ধ কেন? সৌগত রায় 2 বার উদ্বোধন করেছেন। আমি নিজে সেই উদ্বোধনের অনুষ্ঠানে গেছিলাম। বামেদের সময় তো তালা লেগে গেছিল এই যেসবে। অমিতাভ নন্দী দায়িত্ব নিয়ে এই যেসবটাকে জলের দরে বিক্রি করে দিয়েছিলেন। তিনি সে মুখ্য অনুঘটক ছিলেন যেসব বিক্রি কেলেঙ্কারির। তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার প্রতিশ্রুতি দিয়েছেন, পবন রুইয়াকে গ্রেফতার করিয়েছেন। আজকে যেসবের তারপরও প্রোডাকশন শুরু হয়নি কেন? তালা বন্ধ কেন? কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে পবন রুইয়া যেসবের সমস্ত মাল বিক্রি করতে সক্ষম হয়েছেন? আমি প্রশ্ন করছি কেন ব্যবস্থা নেওয়া হয়নি? কেন যেসব খোলেনি? দমদমের যতগুলো ফ্যাক্টরি ছিল সেগুলো বিক্রি হয়ে গেছে কেন? সেখানে আবাসন হয়েছে কেন? সেখানে কেন তৃণমূলের নেতারা সেখান থেকে কাটমানি খেয়েছে? এখানে বহু কারখানা বন্ধ হয়ে গেছে। দুর্গানগরের ঢালাই কারখানা একটা বড় কারখানা ছিল, বন্ধ হয়ে গেছে।
দমদমে রডগল ফ্যাক্টরি ছিল, আজ সেখানে আবাসন গড়ে উঠেছে, যেটাকে আপনারা এখন ডায়মন্ড প্লাজা নামে চেনেন। সেটা এক সময় আমি নিজের চোখে দেখেছি আমার ছোটবেলায়, সেটা রডগল ফ্যাক্টরি ছিল। কারখানার ভেতর থেকে হাতুড়ি পিটানোর শব্দ আসতো। তারপর সেই কারখানা বামেদের সময় বন্ধ হয়ে গেছে। বামেদের সময় বন্ধ হয়েছে ঠিক আছে, কিন্তু তৃণমূলের আমলে সেটাকে খোলা যায়নি কেন? এবং কেন সেখানে আবাসন গড়ে উঠলো? কেন সেখানে কাটমানি খাওয়া হলো? কেন? এই প্রশ্নগুলোর উত্তর দেবেন? আজকে বাঙালি নিয়ে তৃণমূল কাঁদিয়ে ভাসিয়ে দিচ্ছে। ভোট আসলেই বাংলা এবং বাঙালির কথা মনে পড়ে। সারা বছর কাটমানির কথা মনে পড়ে কেন? আজকে রাস্তা এত খারাপ কেন? আজকে বাঙালির যদি দুর্দশার কথা ভাবতে হয়, তাহলে 26,000 শিক্ষকের চাকরি চলে গেল কেন? কেন ঘুষ খেয়েছে তৃণমূলের নেতারা? কেন জেলে গেছে ঘুষকাণ্ডে? অন্য দলের নেতারা কেন জেলে যায় না? কোর্টের নির্দেশে তদন্ত হচ্ছে, কোর্টের মনিটরিংয়ে তদন্ত হচ্ছে। বলতেও পারবেন না যে কোনো রাজনৈতিক ষড়যন্ত্র। আপনারা বলবেন জানি, কিন্তু কোর্ট তো আর রাজনীতির কথা মেনে চলে না। তাহলে তো অনেক সিদ্ধান্তই বিজেপির বিরুদ্ধে হবে কেন, বা সিপিএমের বিরুদ্ধে হবে কেন, বা তৃণমূলের বিরুদ্ধে হবে কেন? কোর্টের মতন চলে, সেখানে নির্দিষ্ট তথ্য প্রমাণ দিতে হয়। কেন ফেসেছে তৃণমূলের কর্মীরা? কেন 2,215টা প্রাথমিক স্কুলে এমন স্কুল আছে যেখানে একজন শিক্ষক আছে কিংবা শিক্ষক নেই? 2,215টা রয়েছে। কেন আপনার আমলে স্কুলগুলোর ফান্ড কমিয়ে দেওয়া হয়েছে? প্রধান শিক্ষক সমিতির যিনি দায়িত্বে আছেন তার সঙ্গে আমার কথা হচ্ছিল। তিনি বলছেন, আগে 100 টাকা দেওয়া হলে স্কুলের একটা ফান্ড হয়, জেনারেল ফান্ড, যেটা দিয়ে সারা বছর স্কুলের বিভিন্ন রকমের কাজ হয়, রং করা থেকে শুরু করে, একটা স্কুলের টয়লেট পরিষ্কার করা থেকে শুরু করে, চক ডাস্টার কেনা থেকে শুরু করে, এই যে ফান্ডটা দেওয়া হয় একটা জেনারেল ফান্ড, সেটা কমিয়ে 25% নিয়ে আসা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে। কেন? বামেদের সময় থেকে তো টাকা বাড়েইনি, উল্টে 75% কমিয়ে দেওয়া হয়েছে। আগে 100 টাকা দেওয়া হলে এখন 25 টাকা দেওয়া হয়। কেন? কেন শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংস করে দেওয়া হচ্ছে? শিক্ষার পর আসছে কর্মসংস্থানের জায়গা। কর্মসংস্থানের অবস্থা বাংলায় কি, সেটা তো অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেই বলে দিলেন পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়িয়ে, যে রাজ্যের শ্রমিকদের বাইরে গিয়ে কাজ করতে হয়। বিভিন্ন সময় আমরা যখন যাতায়াত করি, অন্য রাজ্যে যাই, আমাদের আশেপাশের সিটে সাধারণ মানুষ থেকে বেশি আজকে পরিযায়ী শ্রমিক থাকে। কেন? কেন তারা অন্য রাজ্যে, বিজেপি শাসিত রাজ্যে গিয়ে তাদের কাজ করতে হয়? বিজেপি শাসিত রাজ্যে যদি অত্যাচার হয় শ্রমিকদের উপরে, তাহলে কেন ব্যবস্থা করলেন না? আপনার পিসিমণি অভিষেক বাবু 5,000 টাকা তো প্রতিশ্রুতি দিয়েছিলেন এ রাজ্যে কাজ যাতে তারা করতে পারেন, বা বসেও থাকলেও 5,000 টাকা পাবেন, তারপর যা খুশি করবেন। কতজন সেই 5,000 টাকা আপনাদের টাকাটা নিতে এসেছে? আপনি শ্বেতপত্র প্রকাশ করে জবাব দিন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেই 5,000 টাকা কতজন নিয়েছে? কতজনকে আপনারা ফেরাতে পেরেছেন? কতজনকে পশ্চিমবঙ্গে বিকল্প কর্মসংস্থান দিতে পেরেছেন? এই প্রশ্নটা আমি করছি। এবার আসি আপনার পিসির স্বাস্থ্যমন্ত্রকে। স্বাস্থ্যমন্ত্রকের বেহাল দশা কেন? কেন আশাকর্মীরা বিক্ষোভ দেখাচ্ছেন প্রত্যেক দিন স্বাস্থ্য ভবনের সামনে? কেন তাদের তুলে নিয়ে যাওয়া হয়? কেন নার্সিং স্টাফদের বেতন বাড়েনি ঠিক করে? অন্য রাজ্যের যা বেতন এ রাজ্যে তার তুলনায় অনেক কম কেন? যারা সরকারি হাসপাতালে যান তারা জানেন যে কতক্ষণ লাইন দিতে হয়। কেন নতুন হাসপাতালগুলো হচ্ছে না? আগে তো পৌরসভার সময় যে হাসপাতালগুলো ছিল, সেই হাসপাতালে বেডের সংখ্যা বাড়ছে না কেন দিনের পর দিন? কিভাবে হাসপাতালগুলো নোংরা হয়ে পড়ে আছে, সেখানে পরিষ্কার হয় না। যাত্রীদের, যারা হাসপাতালে চিকিৎসা করাতে আসেন, তাদের সঙ্গে যারা আসেন তাদের থাকার ব্যবস্থা নেই কেন? কেন বাংলায় একটা ভেলোর তৈরি হয় না? কেন আপনি এইমসের জন্য উত্তরবঙ্গে জমি দেন না? কেন আপনারা দেন না? আজকে স্বাস্থ্য ব্যবস্থা উন্নতি করেননি কেন? সরকারের তো কাজ হচ্ছে মানুষকে পরিষেবা দেওয়া। পরিষেবা দেওয়ার নাম করে আপনারা লক্ষ্মীর ভাণ্ডার দেন, ভাতা দেন, বিভিন্ন ভাতা দেন, কিন্তু এটা তো প্রকৃত উন্নয়ন নয়, এটা তো প্রকৃত পরিষেবা নয়। প্রকৃত পরিষেবা হচ্ছে খাদ্য, বস্ত্র, বাসস্থান। খাদ্যের রেশন দেন কেন্দ্রের দয়ায়, বাসস্থান সেটাও আপনাদের জালিয়াতির জ্বালায় বন্ধ। প্রধানমন্ত্রীর আবাস যে যোজনা, সেই যোজনা নিজের নাম করে চালানোর ফলে এবং দুর্নীতি করার ফলে যে অভিযোগগুলো আসছে, তার ফলে টাকাগুলো বন্ধ হয়ে যাচ্ছে। কেন? কেন অন্য রাজ্যে হয় না? এতগুলি তো
বিরোধী রাজ্য আছে, তামিলনাড়ু আছে, কেরল আছে, সেখানে সমস্যা হয় না, শুধুমাত্র বঙ্গে হয় কেন? কেন 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 প্রশ্ন করছি। প্রকৃত পরিষেবা, স্বাস্থ্য পরিষেবা, শিক্ষা ব্যবস্থা, এগুলোর ক্ষেত্রে আপনারা বরাদ্দ বাড়াননি কেন? কেন বরাদ্দ বাড়াচ্ছেন না? শুধুমাত্র লক্ষ্মীর ভাণ্ডারেই বরাদ্দ বাড়ে, কন্যাশ্রীতে বরাদ্দ বাড়ছে না কেন? কোথায় হারিয়ে যাচ্ছে রূপশ্রী? কোথায় হারিয়ে যাচ্ছে গতিধারা? আপনার প্রকল্পগুলো আজ খুঁজে পাওয়া যায় না কেন? যুবশ্রীতে কতজন নতুন ইনক্লুড হয়েছেন? তাদের কি কি পরিষেবা দেওয়া হয়েছে? সরকার কেন শ্বেতপত্র দিয়ে প্রকাশ করছে না? আমরা সরাসরি প্রশ্ন করছি এই সরকারকে। সরকার জবাব দিক। এবং আজকে এত পরিযায়ীর প্রতি দরদ দেখাচ্ছেন আপনারা, রাজ্যে কেন নতুন একটা সল্টলেক সেক্টর 5 হয়নি? সল্টলেক সেক্টর 5-এ এখন নাম কাওয়াস্তে কয়েকটা কল সেন্টার বেঁচে আছে। কোনো বড় বড় কোম্পানি নতুন করে আসছে না কেন? আমি সরাসরি প্রশ্ন করছি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, যে বিগত 5 বছরে আপনাকে কোনো নতুন কারখানার ফিতে কাটতে দেখা যায়নি কেন? শুধুমাত্র শিলান্যাস, ব্রিজ। একসময় বামেরা খুব খারাপ কথা বলতো মমতা বন্দ্যোপাধ্যায়কে, বলতো তারা শিলাদি, পাথর পুঁততেন বলে। আমি সেই সব শব্দ ব্যবহার করতে চাই না। রাজনীতির একটা সুস্থ পরিবেশ এ বঙ্গে আমরা কামনা করছি, যদিও মমতা বন্দ্যোপাধ্যায়ের হাম্বা হাম্বা কাম্বা কাম্বা দুম্বা দুম্বা কাউকে বলে বেড়াচ্ছেন, আবার কখনো ধর্মকে নিয়ে নানান কটু কথা বলছেন, আবার কোনো সময় তিনি ঘেঁচুর ইংরেজি খুঁজে বেড়াচ্ছেন। এগুলো কি মুখ্যমন্ত্রীর কাজ? কচুর ইংরেজি খুঁজে বেড়ানো? মুখ্যমন্ত্রীর কাজ পরিষেবা দেওয়া। আজকে কতগুলি বেঙ্গল বিজনেস সামিটে কত শয়ে কোটি টাকা খরচ হয়েছে, কিন্তু নতুন কলকারখানা কোথায়? কটা উদ্বোধন করেছেন? আজকে আসামে কারখানা হচ্ছে, উত্তরপ্রদেশে কারখানা হচ্ছে। বাংলাকে যারা বলেন গুজরাট হতে দেব না, তারা গুজরাটের মতো কলকারখানা কেন তৈরি করতে পারছেন না? বাংলাকে কি গুজরাট হতে দেব না মানে কি বাংলার শিল্প আপনি চান না? বাংলার ওই গুজরাটের মতো শিল্প আপনারা চাইছেন না? অর্থাৎ বাংলাকে কি আপনারা বিকশিত হতে দেবেন না? আজকে কেন একজন সাংবাদিককে, মহিলা সাংবাদিককেও বলতে সাহস পাচ্ছে একদল মানুষ যে হিজাব পরে আসুন, নালে কথা বলবো না? এটাই কি বাংলার মিশ্র সংস্কৃতি? এটাই কি আমাদের ভাইচারা? হিন্দু মুসলিম ভাই, হিন্দু তার নয়নমণি, মুসলিম তার প্রাণ, এটাই কি সেটার প্রতিফলন? আমরা জানতে চাইছি। এবং আজকে মারাত্মক অভিযোগ করেছে ভারতীয় জনতা পার্টি তাদের ফেসবুক হ্যান্ডেলে। তারা একটা খবর করেছে, তারা একটা খবর দিয়েছে, সেখানে বলছে বিজেপির তরফ থেকে অভিযোগ করা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যেই আদিবাসী বিরোধী মনোভাবের পরিচয় দিচ্ছেন। ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের অধীনে ইস্টার্ন জোনাল কালচারাল সেন্টার তাদের নির্ধারিত ক্যালেন্ডার কর্মসূচি অনুযায়ী পৌষ পরব করতে চেয়েছিল 7 এবং 8ই জানুয়ারি 2026 সকাল 10টা থেকে রাত 8টা। ঝাড়গ্রামের হিন্দু মিশন মঠে এই অনুষ্ঠান হওয়ার কথা ছিল, কিন্তু বিডিওর কাছে প্রয়োজনীয় অনুমতির জন্য আবেদন করা হয়েছিল। ইজেডসিসি কর্তৃপক্ষ করেছিল। 3রা ডিসেম্বর 2025 তারিখে সমস্ত চিঠি যথাযথভাবে জমাও দেওয়া হয়েছিল। এবং যেটা দেখা যায় 2500 জন আদিবাসী যখন এই অনুষ্ঠান করতে যান 7 তারিখ সকালবেলায়, তখন ঝাড়গ্রাম থানার ইনচার্জ পুলিশ বাহিনী সহ অনুষ্ঠানটি বন্ধ করে দেন বলে বিজেপি অভিযোগ করছে তাদের ফেসবুক পেজে। তারা বলছে আদিবাসী তাদের ন্যায্য মঞ্চ থেকে বঞ্চিত হয়েছে। এবং বিজেপির অভিযোগ নাকি ওই আইসি বলেছেন উপর মহল থেকে নির্দেশ ছিল। এটা তাদের বক্তব্য, আমি এই বক্তব্যের সমর্থন কিংবা বিরোধিতা করছি না। পুলিশ এক্ষেত্রে জবাব দেবে যে এই ঘটনা যেটা বিজেপি অভিযোগ করছে সেটা সঠিক না বেঠিক। কিন্তু বিজেপি প্রশ্ন করছে উপর মহল কে, যারা ঝাড়গ্রাম থানার আইসিকে নির্দেশ দিয়েছেন? পশ্চিমবঙ্গের স্বরাষ্ট্রমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি এই আদিবাসী বিরোধী পদক্ষেপের ব্যাখ্যা দিতে এগিয়ে আসবেন? তিনি এগিয়ে আসবেন কি আসবেন না সেটা তো তার ব্যাপার, তিনি উত্তর দিলে আমরা সেটাও প্রচারিত করব। তাদের বক্তব্য, তাদের স্ট্যান্ড কি, পুলিশও যদি কোনো বক্তব্য রাখে আমরা সেটা দেখাবো। কিন্তু এই অভিযোগ যদি সত্যি হয় তাহলে তো মারাত্মক অভিযোগ। ভাবতে পারছেন কেমন দিনকাল পড়েছে বাংলায়? ভাবুন, ভাবা প্র্যাকটিস করুন। আপাতত এখানেই শেষ করছি এই পর্ব। আপনাদের কেমন লাগলো আমাদের কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যেটা দিয়ে আমরা শুরু করেছিলাম বিজেপির এই কমিটি। এই সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আমাদের এই লড়াইয়ের অংশীদার হতে চাইলে
আমাদের সুপার থ্যাঙ্কস পাঠাতে পারেন। সুপার থ্যাঙ্কস কিভাবে পাঠাবেন? সাবস্ক্রাইব বাটনের পাশে যে হার্টের মধ্যে ডলার সিগনেচার ডলার সাইনটা থাকে সেখানে ক্লিক করে আপনাদের সামর্থ্য মতো আপনাদের সাহায্য রাশি আমাদের পাঠাতে পারেন। আমরা সেটা ভালো কাজে ব্যয় করি এবং করব আগামী দিনেও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয়েন বাটন ক্লিক করে আমাদের মেম্বার হন। মেম্বার হলে ভিডিওটা আগে ভাগে আপনারা দেখতে পাবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের বলবো সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিন, যাতে ভিডিও নোটিফিকেশন আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। ভিডিও আপলোড করা মাত্রই আপনারা এই ধরনের ভিডিও দেখতে পাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল আবার দেখা হচ্ছে। ইউটিউবের গোলমালের জন্য অনেক ক্ষেত্রে বিকেলের পরে ভিডিওটা আপলোড করলে ভিডিও আপলোড হচ্ছে না, সেটা আমাদের এন্ডের কোনো সমস্যা নয়, যার জন্য মাঝে মধ্যে আপনারা দেখছেন যে ব্ল্যাঙ্ক হয়ে যাচ্ছে। আমরা চেষ্টা করব এবার থেকে আগাম ভিডিওটা তৈরি করে রাখার, যাতে আপনাদের কোনোদিন কোনো ধরনের খবর মিস না হয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল আবার দেখা হচ্ছে।